প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে ক্লাস 11-এর একটা পোয়েট্রি পড়াবো। পড়ানো শুরু করার আগে তোমাদেরকে আবার আমি বলবো, ভিডিওটার শেষ পর্যন্ত দেখবে তোমরা, প্রচুর পরিমাণে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। কারণ তোমরা যদি শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমি অনেক ইন্সপিরেশন পাই। ঠিক আছে, আজকে ক্লাস 11-এর মিটিং অ্যাট নাইট কবিতাটি পড়াবো। লিখেছেন রবার্ট ব্রাউনিং। এই কবিতাটা পড়ানোর আগে আমি লেখক সম্পর্কে কিছু বলবো, তারপর কবিতা সম্পর্কে ইন্ট্রোডাকশন দেব এবং তারপর সরাসরি কবিতাতে চলে যাব। রবার্ট ব্রাউনিং, তোমরা অনেকেই নাম শুনেছো রবার্ট ব্রাউনিংয়ের। তাকে এখনো পর্যন্ত পৃথিবীর সবথেকে সেরা প্রেমের কবি বলা হয়। ওয়ার্ল্ড বেস্ট অ্যান্ড ফেমাস লাভ পোয়েট। তিনি প্রেমের কবিতার এক অসামান্য রূপ দিয়েছেন। এমনকি রোম্যান্টিক যুগেও এত ভালো প্রেমের কবিতা কেউ লিখে যেতে পারেননি, এমনকি আধুনিক যুগেও। তিনি ভিক্টোরিয়ান যুগের কবি ছিলেন। রানী ভিক্টোরিয়া যে সময় ইংল্যান্ডের সিংহাসনে ছিলেন সেই সময়টাকে বলা হয় ভিক্টোরিয়ান যুগ। তোমরা কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল অনেকেই দেখেছো। এটিও কিন্তু রানী ভিক্টোরিয়ার সময়কালে তৈরি হওয়া একটি সৌধ। ইংরাজি সাহিত্যের যুগ সম্পর্কে আমি অন্য একটি ভিডিওতে আরও বেশি করে বলেছি। তোমরা আই বাটনে ক্লিক করে ইংরাজি সাহিত্যের যুগ সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। রবার্ট ব্রাউনিংয়ের জন্ম হয় 7ই মে 1812 খ্রিস্টাব্দে। ছোটবেলা থেকেই তিনি স্কুল যেতে ভালোবাসতেন না, অনেকটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। পরিবর্তে তার বাবার একটা বিশাল লাইব্রেরি ছিল। তিনি ওই লাইব্রেরি গিয়ে বই পড়তে ভালোবাসতেন এবং খুব ছোটবেলাতেই তিনি শেলির প্রায় সব কবিতা পড়ে নেন এবং তিনি শেলির আদর্শে অনুপ্রাণিত হন। এতটাই অনুপ্রাণিত হন যে তিনি শেলির মতন নাস্তিক হন ও ভেজিটেরিয়ান হন। তিনি 12 বছর বয়স থেকেই কবিতা লিখতে শুরু করেন। তার জীবনের প্রথমকার কবিতাগুলি শেলির প্রভাব ছিল খুব বেশি। তিনি শেলিকে অনুকরণ করে কবিতা লিখতে শুরু করেন। কিন্তু কাউকে অনুকরণ করে কি বিখ্যাত হওয়া যায়? নিশ্চয়ই যায় না। তো তিনিও যথারীতি ফেলিওর হলেন। কবিতাতে ফেলিওর হবার পর তিনি নাটক লিখতে শুরু করলেন, এখানেও যথারীতি ফেলিওর। এরপরে তিনি শুরু করলেন ড্রামাটিক মনোলগ লেখা এবং সেটি অচিরেই সারা পৃথিবী ব্যাপী জনপ্রিয় হয়ে উঠল। তার কবিতা কি কি কারণে বিখ্যাত তোমরা জানো? প্রথম কথাটা হলো অবস্কিওর, দুর্বোধ্য। অনেকেই তার কবিতা বুঝতে পারেন না, এমনকি তার সমসাময়িক কবিরাও তার কবিতা বুঝতে পারেননি। তিনি 1838 খ্রিস্টাব্দে শর্ডেলও লেখেন। এই কবিতাটির এক কপি তিনি তখনকার দিনের রাজকবি লর্ড আলফ্রেড টেনিসনকে পাঠান। টেনিসন এই কবিতাটি পড়ার পর ব্রাউনিংকে একটি চিঠি দেন। চিঠিতে কি লিখেছিলেন তোমরা জানো কি? টেনিসন তখনকার দিনে রাজকবি, অর্থাৎ তার সম্মান, জ্ঞান, বুদ্ধি ইংল্যান্ডের যে কোনো কবির থেকে তখন বেশি। তিনি ব্রাউনিংকে চিঠিতে লিখেছিলেন, আমি আপনার এই কবিতাটির প্রথম লাইন ও শেষ লাইনটি বুঝতে পেরেছি, আমি কিন্তু আর এক লাইনও বুঝতে পারিনি। তাহলে বোঝো ব্রাউনিংয়ের কবিতা কতটাই দুর্বোধ্য। তার কবিতার কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে যে কারণে উনি পৃথিবী বিখ্যাত। বৈশিষ্ট্যগুলো হলো আইরনি, ক্যারেক্টারাইজেশন, ডার্ক হিউমার, হিস্টোরিক্যাল সেটিং, সিনট্যাক্স অ্যান্ড চ্যালেঞ্জিং ভোকাবুলারি।
তোমরাও যখন ব্রাউনিং এর কবিতা পড়বে তোমরা বুঝতে পারবে তার কবিতা কতটাই দুর্বোধ্য, কিন্তু কবিতাগুলি অসাধারণ। ড্রামাটিক মনোলগ ওনার কবিতার একটি অন্যতম বৈশিষ্ট্য। যদিও মেটাফিজিক্যাল টাইমে কিছু মেটাফিজিক্যাল কবিরা ড্রামাটিক মনোলগ লিখেছিলেন, যেমন জন ডান ও আরও তার আনুষঙ্গিক কবিরা, কিন্তু এর চরম রূপ দেন রবার্ট ব্রাউনিং। ড্রামাটিক মনোলগ কি এবং তার বৈশিষ্ট্য কি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা অবশ্যই সেটি পড়ে নেবে। তবুও দু এক কথা বলি, ড্রামাটিক মনোলগ হলো একটি সাহিত্যের রূপ যার সাহায্যে আমরা বুঝতে পারি কোনো কবিতাতে একজন সিঙ্গেল স্পিকার এবং একজন সাইলেন্ট লিসেনার থাকে। স্পিকার যখন কথা বলেন সেই কথার মাধ্যমে স্পিকারের ক্যারেক্টার সম্পর্কে জানা যায়। ব্রাউনিংয়ের ব্যক্তিগত জীবনও খুব আকর্ষণীয় ছিল। তিনি 1846 খ্রিস্টাব্দে এলিজাবেথ ব্যারেটকে বিয়ে করেন। এই বিয়ের আগে ব্রাউনিংয়ের সাথে এলিজাবেথ ব্যারেটের এক চূড়ান্ত প্রেম পর্ব চলে। আসলে যিনি প্রেমিক কবি তার ব্যক্তিগত জীবনও তো প্রেমময় হবে, তাই নয় কি? তিনি লুকিয়ে লুকিয়ে এলিজাবেথ ব্যারেটের সাথে প্রেম করতেন। তার কারণ ছিল, কারণ এলিজাবেথ ব্যারেটের বাবা ছিলেন খুব বেশি ডোমিনিয়ারিং, খুব বেশি শাসন করতেন, এবং তার যতগুলো ছেলে এবং মেয়ে ছিল তাদেরকে তিনি একটি আদেশ দিয়েছিলেন যে প্রেম করা চলবে না এবং বিয়ে করা চলবে না। এলিজাবেথ ব্যারেটের যে সমস্ত ভাই বোনেরা তার বাবার আদেশ অমান্য করে লুকিয়ে বিয়ে করে নিয়েছিলেন তাদেরকে তিনি সকলকে সম্পত্তি থেকে বঞ্চিত করেন। রবার্ট ব্রাউনিং যখন এলিজাবেথ ব্যারেটের প্রেমে পড়েন তখন এলিজাবেথ ব্যারেট হাফ প্যারালাইজড। তা সত্ত্বেও রবার্ট ব্রাউনিং এলিজাবেথ ব্যারেটের প্রেমে পড়েন এবং তিনি কথা দেন যে এলিজাবেথ ব্যারেট যদি তাকে বিয়ে করেন তিনি তাকে সুস্থ করে তুলবেন। তো কয়েক বছর প্রেম পর্ব চলার পর তারা লুকিয়ে বিয়ে করেন এবং তার বাবার রোষের হাত থেকে বাঁচার জন্য ইটালিতে চলে যান। যথারীতি এলিজাবেথ ব্যারেটের বাবা জানতে পারেন এবং তিনি এলিজাবেথ ব্যারেটকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেন। শুধু তাই নয়, এলিজাবেথ ব্যারেটের একটি প্রিয় কুকুর ছিল, সেটিকেও তিনি গুলি করে মারেন। যাই হোক, এলিজাবেথ ব্যারেটকে বিয়ে করার পর ইটালিতে গিয়ে রবার্ট ব্রাউনিং লিখলেন ম্যান অ্যান্ড ওমেন, এবং সেটাই তার বিখ্যাত একটা কবিতা হলো। এবং ধীরে ধীরে তিনি লিখতে শুরু করলেন কিছু অসাধারণ কবিতা। পরফেরিয়াস লাভার তার মধ্যে অন্যতম, দ্য ল্যাবরেটরি, ফ্রা লিপোলিপি, অ্যান্ড্রিয়া ডেল সাটো, কিছু অসাধারণ কবিতা আছে ওনার। একটা মজার বিষয় জানো, রবার্ট ব্রাউনিং বিয়ের আগে পর্যন্ত স্বাবলম্বী ছিলেন না, এমনকি তিনি বাড়ির বাইরে খুব কম বেরাতেন। এলিজাবেথ ব্যারেটকে বিয়ে করার পর তিনি স্বাবলম্বী হন। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংও কিন্তু একজন প্রতিভাবান লেখিকা। এমনকি এটাও বলা হয় রবার্ট ব্রাউনিং এর বিখ্যাত হওয়ার পিছনে এনার প্রচুর অবদান আছে। তার এতই প্রতিভা ছিল, তিনি লর্ড টেনিসনের সাথে পোয়েট লরেট হবার জন্য প্রতিদ্বন্দ্বিতা পর্যন্ত করেন, যদিও পরে হেরে যান এবং লর্ড টেনিসনই শেষমেশ পোয়েট লরেট হন। রবার্ট ব্রাউনিং এর সমস্ত অমর সৃষ্টিগুলি ইটালিতেই সৃষ্টি হয়েছে। এলিজাবেথ ব্যারেট বেশি দিন বাঁচেননি। এলিজাবেথ ব্যারেট মারা যাওয়ার পর রবার্ট ব্রাউনিং ইংল্যান্ডে ফিরে আসেন এবং ওখানেই 1889 সালে 12ই ডিসেম্বর মারা যান এবং তাকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে পোয়েটস কর্নারে লর্ড টেনিসনের সমাধির পাশে
সমাধিস্থ করা হয়। রবার্ট ব্রাউনিংয়ের কবিতা তখনকার সমসাময়িক কোনো কবি বা বুদ্ধিজীবীরা ন্যূনতম বুঝতে পারেননি। পরবর্তীকালে আধুনিক যুগে টি.এস. এলিয়ট, এজরা পাউন্ড, টমাস হার্ডি রবার্ট ব্রাউনিংয়ের কবিতার মর্মার্থ উদ্ধার করেন এবং তাকে ভিক্টোরিয়ান যুগের একজন আধুনিক কবি বলে অভিহিত করেন। এবার আমরা কবিতাটি সম্পর্কে জানব এবং কবিতাটির উৎস ও বিশ্লেষণে যাব। কবিতাটির নাম হলো মিটিং অ্যাট নাইট। এর উৎস হলো ড্রামাটিক রোমান্সেস অ্যান্ড লিরিক্স, যেটি 1845 সালে পাবলিশড হয়। এটির পিছনে একটি হিস্ট্রি আছে, সেটি তোমাদেরকে আমি বলবো। তার আগে বলি, এই কবিতাটির দুটো পার্ট। প্রথম পার্টটি হলো মিটিং অ্যাট নাইট, সেকেন্ড পার্টটি হলো পার্টিং অ্যাট মর্নিং। এই সেকেন্ড পার্টটিকে প্রথম পার্টটির সিস্টার পোয়েমও বলা হয়। এই কবিতাটি রবার্ট ব্রাউনিংয়ের সাথে এলিজাবেথ ব্যারেটের যখন প্রেম পর্ব চলছে সেই সময়কার লেখা। কেনেডি অ্যান্ড হেয়ার এটিকে মোস্ট সেন্সুয়াল পোয়েম বলেছেন। তাদের বক্তব্য, কেনেডি বলেছেন, এ কম্প্যাক্ট ড্রামাটিক ন্যারেটিভ রিফ্লেক্টিং এ ডিসাইডলি ম্যাসকুলাইন অ্যাটিটিউড টুয়ার্ডস লাভ। এবার গল্পটি বলি। জন কেওন ছিলেন এলিজাবেথ ব্যারেটের ভাই। তিনি একটি এলিজাবেথ ব্যারেটের লেখা কবিতার বই সারিয়ানা ব্রাউনিংকে দেন। সারিয়ানা ব্রাউনিং হলেন রবার্ট ব্রাউনিংয়ের বোন। তো যথারীতি রবার্ট ব্রাউনিং কবিতার বইটি পড়তে পান এবং রবার্ট ব্রাউনিং লক্ষ্য করেন যে বিভিন্ন কবিতায় তার নাম উল্লেখ করা আছে। তখন রবার্ট ব্রাউনিং বুঝতে পারেন যে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংও তাকে ভালোবাসেন। তিনি তখন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংকে একটি চিঠি দেন। চিঠির উত্তর আসার পরেই তিনি তার লেখা ড্রামাটিক রোমান্সেস অ্যান্ড লিরিক্স এই বইটির প্রুফ রিডিংয়ের জন্য এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংকে দেন এবং এটির প্রুফ রিডিং হবার পর এটি পাবলিশড হয় 1845 সালে। এই কবিতাটায় মোট 12টা লাইন আছে, দুটো স্ট্যাঞ্জা আছে। ফার্স্ট স্ট্যাঞ্জাটা হলো, ইট ডেসক্রাইবস দ্য সিক্রেট জার্নি বাই এ বোট, and the second stanza is about the joy of meeting of two lovers. চলো আমরা এবার কবিতাতে আসি। The grey sea and the long black land, ধূসর সমুদ্র এবং লম্বা কালো ভূমি। ধূসর রংটা হতাশাজনক এবং কালো রংটা তাও চরম হতাশাজনক। অ্যাকচুয়ালি সব কালার যখন মিক্সড হয়ে যায় তখন ব্ল্যাক কালারটা আসে। এখানে কালারগুলো কবির মনের অবস্থা সিম্বলাইজ করছে। তাহলে কবি একটা জার্নিতে চলেছেন, কবির গোল একটা আছে, সেই গোলকে পাবার জন্য কবি চলেছেন এবং চলেছেন কোথায়? সমুদ্রের বুকে, যে সমুদ্রের রং ধূসর এবং সমুদ্রের আশেপাশের যে উঁচু ভূমি সেগুলো হলো কালো। অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো, এবং হলুদ রঙের যে অর্ধচন্দ্র দেখা যাচ্ছে সেটির আকার বড় কিন্তু সেটি একটু নিচু হয়ে গেছে। এই সমস্ত জিনিসগুলি কবির মনের অবস্থাকে বোঝাতে চাইছে। অ্যান্ড দ্য স্টার্টলড লিটল ওয়েভস দ্যাট লিপ, এবং চমক লাগানো ছোট ছোট ঢেউগুলি যেগুলি ঝাঁপিয়ে উঠছে। লিপ মিনস জাম্পিং, যেটা কবিকে চমকে দিচ্ছে। ইন ফায়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ, যেটা তাদের
ঘুমন্ত অবস্থা থেকে জ্বলন্ত ঘূর্ণির মধ্যে ঝাঁপিয়ে পড়ছে। তাহলে কোনটা? ওই যে লাফিয়ে ওঠা ঢেউগুলো একটি জ্বলন্ত ঘূর্ণির মধ্যে ঝাঁপিয়ে পড়ছে। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার জ্বলন্ত কেন? হোয়ার ইজ দ্য ফায়ার? Actually, there is no fire, but the light of the moon is reflected on water, and the ringlets are created on the surface of water. So, the poet symbolizes the reflection of the moon as the fiery, and the fiery also suggests the mental condition of the poet, because someone has called the poet, it may be his beloved, so his mindset is fiery, which you may call hot. As I gain the cove with pushing prow. Cove means a surrounded place, a water body surrounded by land. তাহলে কবি একটি জলাশয়ে প্রবেশ করলেন, যেগুলোকে আমরা লেগুন বলি, সমুদ্র তীরে দেখা যায়। তিনি একটা লেগুনে প্রবেশ করলেন। উইথ পুশিং প্রাউ, প্রাউ মিন্স স্মল বোট। তাহলে কবির জার্নি কিসের দ্বারা হচ্ছে? বাই এ স্মল বোট। সেই নৌকাটি ঠিলে তিনি সেই লেগুনের দিকে আগিয়ে চললেন। অ্যাকচুয়ালি তিনি জনপদে যাবেন। তাহলে অনন্ত সমুদ্রের মাঝে নৌকা চালিয়ে তো লাভ নেই, তাকে ল্যান্ডের দিকে যেতে হবে। অ্যান্ড কোয়েঞ্চ ইটস স্পিড ইন দ্য স্লাসি স্যান্ড। এবং নৌকাটির যে গতিবেগ সেটি কর্দমাক্ত বেলাভূমিতে ধাক্কা খেয়ে কমে গেল। অ্যাকচুয়ালি কোয়েঞ্চড মিন্স তৃষ্ণা মেটা। নৌকাটির গতিবেগের তৃষ্ণা সেটি কমে গেল সমুদ্রের কর্দমাক্ত বেলাভূমিতে এসে ধাক্কা খেয়ে। অ্যাকচুয়ালি এ তৃষ্ণা নৌকার নয়, এ তৃষ্ণা কবির মনে। সেই জন্যই কবিতাটার টাইটেল দিয়েছেন মিটিং। তিনি সাক্ষাৎ করতে যাচ্ছেন। হোয়েন? অ্যাট নাইট। ইফ এনি লাভার কলস হিজ অ্যানাদার, if a lover calls his love at night, it must be a secret meeting. কবি এবার নৌকা থেকে নেমে পড়েছেন। Then a mile of warm sea scented beach. তারপরে তিনি 1 মাইল সুগন্ধিযুক্ত সমুদ্রের বেলাভূমিতে এগিয়ে চললেন। বিচ কথার অর্থ হলো ল্যান্ড এবং ওয়াটারের মাঝে যে বালুকাময় অংশটি থাকে তাকে বলা হয় সি বিচ। এবং সেখানে কোনো হয়তো বন্য ফুল ফুটে আছে, তার সুগন্ধ কবি অনুভব করছেন। 3 fields to cross till a farm appears. 3টে মাঠ পেরাতে হলো যতক্ষণ না পর্যন্ত একটি খামার বাড়ি দেখা যায়। ফার্ম মিন্স it is a place where grains are stocked and human also live there. Here the beloved of the poet lives. A tap at the pane, the quick sharp scratch. কবি কি করলেন? পেন মিন্স উইন্ডো। কবি জানলায় গিয়ে একটা ছোট্ট টোকা মারলেন। and the tapping sound is very close to his beloved. She knows that type of sound. তখন তার beloved কি করলো? a quick sharp scratch, ছিটকিনি খোলার একটা দ্রুত শব্দ পাওয়া গেল এবং সেই শব্দগুলো নীরবে খুব অল্প সাউন্ডের মধ্যে। সেই হিন্দিতে একটা গান আছে কুমার শানুর, তোমরা শুনেছো, দো দিল মিল রাহা হ্যায় মাগার চুপকে চুপকে। পরদেশ সিনেমার গান তোমরা অনেকেই শুনেছ।
এ ব্লু স্পার্ট অফ এ লাইটেড ম্যাচ, একটা নীলাভ আগুন দেখতে পাওয়া গেল একটা জ্বালানো দেশলাই কাঠি থেকে। তাহলে ঘরের ভেতর যিনি দেশলাই কাঠি জ্বালালেন তার ঘরটি অন্ধকার। লাইট জ্বাললে কবির উপস্থিতি বুঝে নিতে পারে। তাহলে লেখিকার বিলাভেড একটি ম্যাচস্টিক জ্বালালেন এবং সেই ম্যাচস্টিকের যে ফায়ার তার কালার হলো ব্লু। অ্যান্ড এ ভয়েস লেস লাউড থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স, এবং একটা স্বর শুনতে পাওয়া গেল যেটা বেশ কম সাউন্ডযুক্ত, অ্যাকচুয়ালি হুইসপারিং সাউন্ড। অর্থাৎ একজন প্রেমিক প্রেমিকা যখন লুকিয়ে প্রেম করে তারা তো জোর করে কথা বলে না। রবার্ট ব্রাউনিং এর সাথে এলিজাবেথ ব্যারেটের যখন লুকিয়ে প্রেম পর্ব চলছিল তারাও তখন হয়তো এই রকম হুইসপারিং সাউন্ডে কথা বলতেন, এবং সেই হুইসপারিং সাউন্ডের মধ্যে আনন্দ এবং ভয় আছে। আনন্দ কেন? দুটো হৃদয়ের মিল হচ্ছে এই জন্য আনন্দ। ফিয়ার্স কেন? যদি সবাই জেনে যায়, সোসাইটির সবাই জেনে যায়, সেই জেনে যাওয়ার একটা লজ্জা আছে, সেই জন্য ফিয়ার। দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ, তখন দুটি হৃদয় একে অপরের সাথে প্রতিধ্বনিত হচ্ছে। বিটিং সাউন্ড মিন্স দ্য লাভড আপ সাউন্ড অফ দ্য হার্ট। সো the beating sound of heart of the poet and his beloved actually happened here. কবিতাটি সত্যি এক সুন্দর কবিতা। This is a journey of the poet, not only the poet's journey but also the journey of every human. এখানে একটি দার্শনিক মতবাদ পাওয়া যায়। আমরা সবাই যারা হিউম্যান বিইং সবাই কিন্তু একটা গোলের দিকে ছুটি, সেটা অবশ্যই সাকসেসফুল গোলের দিকে। কেউ কি আমরা ব্যর্থতার দিকে ছুটি? নিশ্চয়ই ছুটি না। এবং যখন আমরা ওই সাকসেসের পথ ধরে ধরে এগিয়ে চলি আমাদের হৃদয় কিন্তু এই রকম বিটিং হয়। বাট যখন আমরা সর্বোচ্চ চূড়াতে পৌঁছেও অসফল হয়, অ্যাকচুয়ালি যখন আলটিমেট সাকসেস আমরা পাই না তখন কিন্তু আমরা চূড়ান্ত হতাশ হই। এখানে কবিতাটিতেও ঠিক জানা গেল না অ্যাকচুয়াল মিটিং পোয়েট এবং তার বিলাভেডের মধ্যে হলো কি না। সেই জন্যই ব্রাউনিংয়ের কবিতাকে অবস্কিওর বলা হতো, যে পুরো ক্লিয়ার একটা কনসেপ্ট পাওয়া যেত না। কিন্তু কবির প্যাশন, অ্যাগ্রেশন অ্যান্ড ডোমিনেশন ইজ ক্লিয়ারলি স্টেটেড হেয়ার। কবিতাটির থিম সম্পর্কে যদি বলতে হয় তাহলে এই কথাটি তোমরা একটু নোট ডাউন করে রাখবে। দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ the urgency of desire for the lover to meet the beloved. This poem shows the dichotomy between the beauty of art and the action of life. You cannot enjoy both nature and go on with life at same times. It is either one or the other. এখানে বোট শব্দটি ম্যাসকুলাইন সিম্বলাইজ করছে, অ্যান্ড বোট ইজ হেয়ার ইজ মেল রেফারেন্স। রাইম স্কিম, রাইম স্কিমটা তোমরা একটু লিখে নেবে। এ বি সি 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 বি এ ডি ই এফ এফ ই ডি, এই হলো রাইম স্কিম বা ছন্দমিল। তাহলে আবার শেষ কথায় বলি, যদিও কবিতাটিতে একজন
লাভার তার বিলাভেডের কাছে যাচ্ছে, বিলাভেডের প্রেম তার কাছে সাকসেস, কিন্তু সেটা সে আলটিমেট পাচ্ছে কিনা সেটা আমরা জানতে পারছি না। কিন্তু সেই সাকসেসের পিছনে যাবার জন্য সে কিন্তু একটি চূড়ান্ত পরিশ্রম করছে, অনেক বিপদ সংকুল পথে যাচ্ছে এবং সে একলাই যাচ্ছে। এই হলো কবিতাটির সারমর্ম ও বিষয়বস্তু। আমি ডেসক্রিপশন লিঙ্কে নোটস দিয়ে দেব, তোমরা অবশ্যই আগামী দিনেও এই সমস্ত ভিডিওগুলির ডেসক্রিপশন লিঙ্ক তোমরা ফলো করবে। আবার বলছি, আমার ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে। তোমাদের যদি বুঝতে কোনো জায়গাতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। ওকে, থ্যাংক ইউ।